শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা এবং শুভ সময়। সকলে যারা শুনছেন বা একটু পরে সংযুক্ত হবেন, সবাইকে আমি নিষিক্ত লাইভ পেজের পক্ষ থেকে একরাশ অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আশা করি যে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন। আজকে আমরা একটি কুসংস্কার নিয়ে কথা বলবো। আবারও বলে নিচ্ছি, আজকে আমরা একটি কুসংস্কার নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আমাদের বুঝে নিতে হবে পৃথিবীর ইতিহাসে কোনো কুসংস্কারই নেতিবাচক চিন্তায় বিকশিত হয়নি। সকল সময়ে সকল কুসংস্কার আপাত ইতিবাচক চিন্তায় বিকশিত হয়েছে। পরবর্তীতে সময়ের সাথে সাথে সেই সংস্কারটি যখন প্রচলিত বিজ্ঞান, জ্ঞান, দর্শন, তত্ত্বের সাথে টিকে থাকতে পারেনি, তখন তাকে বাতিল হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই সংস্কারটিকে কুসংস্কার হিসেবে বিবেচনা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে মানুষেরা প্রথম যে বিজ্ঞান বা যে জ্ঞান অর্জন করতে চেষ্টা করেছে সেটি হচ্ছে মহাকাশবিদ্যা। অর্থাৎ জ্ঞান বা বিজ্ঞানের যে শাখায় মানুষ সবার আগে নিজের দৃষ্টি দিয়েছে সেটি হচ্ছে আকাশের দিকে দৃষ্টিপাত করেছে। আকাশের প্রতিটি ঘটনা প্রবাহকে সে বুঝতে চেষ্টা করেছে। আকাশে ঘটে চলা তারার পরিবর্তন, গ্রহের পরিবর্তন, সূর্যের পরিবর্তন, চন্দ্রের পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তনের সাথে সে তার ব্যক্তিগত জীবন, পারিপার্শ্বিক জীবন, ফসলাদি, ফলনাদি, খাদ্যাদি, বৃক্ষের বিকাশ, প্রকাশ, মরে যাওয়া, বেঁচে যাওয়া সকল বিষয়কে সে সম্মিলিতভাবে মেলবন্ধন করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, তার সাথে সে চেষ্টা করেছে যে মহাকাশের সাথে, প্রকৃতির সাথে, মানুষের শরীরের, মানুষের চিন্তা জগতের সাথে সাথে মানুষের মনস্তাত্ত্বিক জগতেরও কোনো মেলবন্ধন আছে কিনা। আমাদের পূর্বপুরুষেরা প্রথম প্রথম যে বিজ্ঞান চর্চা করতে শুরু করেছে তা হচ্ছে অ্যাস্ট্রোনমি। এবং মজার কথা হচ্ছে অ্যাস্ট্রোনমি একটি যমজ সন্তানের একটি সন্তান, অর্থাৎ একজোড়া যমজ সন্তানের একটি সন্তান হচ্ছে অ্যাস্ট্রোনমি। একই সাথে দুটো জিনিস বিকশিত হয়েছে, যার একটি হচ্ছে অ্যাস্ট্রোনমি এবং আরেকটি হচ্ছে অ্যাস্ট্রোলজি। যদিও আজকে আমরা অ্যাস্ট্রোলজিকে অপবিজ্ঞান হিসেবে দেখছি, কিন্তু এই অ্যাস্ট্রোলজি বা যাকে বলছি জ্যোতিষবিদ্যা বা ভাগ্যবিদ্যা, বা যাকে আমরা মুখ দেখার বিদ্যা বা গ্রহ নক্ষত্র নির্ভর ভাগ্য পরিবর্তনের বিদ্যা হিসেবে দেখছি, সেটি একই সাথে বিকশিত হয়েছে নক্ষত্রবিদ্যা, মহাকাশবিদ্যার সাথে। আজকে একই সাথে বিকশিত হওয়া যমজ দুই সন্তানের একটিকে বিজ্ঞান হিসেবে আমরা দেখছি, অপরটিকে আমরা দেখছি হচ্ছে অপবিজ্ঞান হিসেবে। মানুষ তার নিজের ব্যক্তি জীবনের সাথে চেষ্টা করেছে প্রকৃতির যে ঘটনাক্রম তার মেলবন্ধন করতে, এবং মানুষ তার জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা বা ভবিষ্যতে যে ঘটনাটি ঘটবে সেই ঘটনাটি পূর্ব থেকেই যদি নির্ধারিত করা যায় বা বুঝতে পারা যায়, তাহলে সেটি হয়তো পরিবর্তনও করা যাবে। সেই জায়গা থেকে মানুষ ভাগ্য চর্চা করা শুরু করেছে, এবং এই ভাগ্য চর্চা করতে গিয়ে মানুষ যেটি করেছে, নিজের হাতের মধ্যে পুরো মহাজগৎকে, দৃশ্যমান মহাজগৎকে ধরে নিয়ে আসার চেষ্টা করেছে, এবং হাতকে স্পর্শ করে বা হাতের গঠন প্রকৃতি দেখে মানুষের চরিত্র বিশ্লেষণ করার চেষ্টা করেছে। যদিও এটি অপবিজ্ঞান, আমি আবারও বলছি এটি অপবিজ্ঞান। এর আগে, অনেক দিন আগে একটি লাইভ করেছিলাম, যে লাইভটির নাম হচ্ছিল ভূতের ভবিষ্যৎ। আপনারা হয়তো অনেকেই শুনেছেন অডিও লাইভ। যে লাইভটির মূল বিষয়বস্তু ছিল একজন জ্যোতিষ, একজন ভাগ্য গণনাকারী, একজন হস্তরেখাবিদ, একজন আপাতভাবে অলৌকিক মনস্তাত্ত্বিক অধিকারী কোনো গুরু বা সাধু, তারা আসলে কোন প্রক্রিয়ায় মানুষকে দেখেন এবং কোন প্রক্রিয়ায় বা কী বিষয়গুলোকে মাথায় রেখে মানুষকে পড়ার চেষ্টা করেন বা মানুষকে বোঝার চেষ্টা করেন। এবং তারই ফলশ্রুতিতে যে কথাটি আমরা বলি, বিশেষত আমি বলি, যে যত বড় জ্যোতিষ, যে যত বড় জ্যোতিষ চর্চাকারী, সে তত বড় ভণ্ড এবং তত বড় সে ধুরন্ধর। ভণ্ডামি হয়তো পরে আসে, কিন্তু ধুরন্ধর চিন্তার মানুষজন না হলে আসলে জ্যোতিষ চর্চা করা যায় না। আজকে আমরা এই যে অপবিজ্ঞানের একটি শাখা, যে শাখাটি হচ্ছে হস্তরেখাবিদ্যা, সেই শাখা সম্পর্কে সামান্য কিছু জানার চেষ্টা করব, এবং কিভাবে এই শাখার সাথেও অ্যাস্ট্রোনমির একটি সংযুক্তি আছে সেটি পরবর্তীতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব, এবং এটাও বোঝার চেষ্টা করব যে আমরা
আমাদের এই অপবিজ্ঞানের মধ্যেও পৃথিবীর দর্শনের ইতিহাসের অনেক কিছু লুকায়িত রেখেছি, এবং এই অপবিজ্ঞানের সেই দর্শন বা সেই বিজ্ঞানের প্রবেশ যদি আমরা বুঝে উঠতে পারি, তাহলে পৃথিবীর অনেক বড় বড় মিথের ভিত্তিমূল ধূলিসাৎ হয়ে ভেঙে যায়। অনেক বড় বড় মিথের ভিত্তিমূল ধূলিসাৎ হয়ে ভেঙে যায়। কিন্তু সেটি সরাসরি বলবো না, যদি আপনার বোঝার সক্ষমতা থাকে তাহলে বুঝে উঠতে পারবেন যে আমি কি ভিত্তিমূল ভাঙার কথা বলছি। মানুষের হাত, যদি আপনি হাত দেখতে চান তাহলে আপনাকে হাত স্পর্শ করতেই হবে, এবং হাত দেখার যে বিদ্যা বা হাত ধরার বিদ্যা, এই বিদ্যা বুঝতে গেলে আপনাকে নিজের হাত প্রথমে বুঝে উঠতে হবে। এই মুহূর্তে যে কয়জন আছেন সবার সামনে অন্তত তার নিজের হাত আছে। আমরা নিজের হাত দিয়েই হাত দেখা শিখতে পারি এবং বুঝতে পারি যে কিভাবে কোন অংশটাকে কি চিন্তায় আমাদের পূর্ববর্তী সময়ের মানুষেরা একটি সংস্কার তৈরি করেছিলেন, যে হাতের মধ্যেই, হাতের রেখায়, হাতের প্রতিটি ক্ষেত্রেই লিপিবদ্ধ থাকে আপনার জীবনের সময়ক্রম বা আপনার জীবনের ভবিষ্যৎ। সাধারণত যখন আপনি কারো হাত ধরবেন দুটো অনুভূতি হবে, যে হাতটি শক্ত বা হাতটি নরম, এই ধরনের অনুভূতি হবে। তো হাতটি শক্ত বা হাতটি নরম, এটি মানুষের কার্য প্রক্রিয়া চিহ্নিত করে। যে মানুষ যত ফিজিক্যালি অ্যাক্টিভ হবে, যে মানুষ হাত দিয়ে বেশি কাজ করে, তার হাত তুলনামূলকভাবে কম কাজ করা, অফিসিয়াল জবে কাজ করা, বা একেবারে খুব উচ্চবিত্তীয় পরিবারে জন্মগ্রহণ করা একজন মানুষ, যে নিজে হয়তো কোনো সুতো ছিঁড়ে দুভাগ করে না, তার চেয়ে একজন কর্মঠ মানুষের হাত কিন্তু তুলনামূলকভাবে শক্ত হবে। তো যে কোনো মানুষের হাত ধরলে বোঝা যায় সে কাজ করে কিনা। যে কোনো রাঁধুনির হাত ধরলে বোঝা যায়। আপনি যদি রাঁধুনি হন, আপনি যদি মশলা পেশাই করেন, যতই আপনি সাবান শ্যাম্পু ব্যবহার করেন না কেন, আপনার হাতের নখে বা হাতের আঙ্গুলে যে মশলার গন্ধ সেটি থাকবেই। সেটি একেবারে চূড়ান্তভাবে কখনোই বেরিয়ে যাবে না। তার মানে একজন মানুষের হাত ধরলে বোঝা যায় সে রাঁধুনি কিনা। একজন মানুষের হাত ধরলে বোঝা যায় সে কি ধরনের কাজ করে, সে কায়িক পরিশ্রম করে কিনা। যদি কায়িক পরিশ্রম করে তাহলে তার সেই কাজ হস্তনির্ভর কিনা, সেগুলো বোঝা যায়। এটি হচ্ছে মোটামুটি প্রথম পর্যায়ে যদি আপনি কারো হাত ধরেন তাহলে প্রথম যে অনুভূতি। দ্বিতীয় অনুভূতি হচ্ছে হাতের বিন্যাস। বলা হয় মানুষের হাত 4 ধরনের হয়। মানুষের হাত 4 ধরনের হয়। এগুলো, এই যে মানুষের হাত 4 ধরনের হয়, এটিও কিন্তু আমাদের পূর্বপুরুষরা তাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার জায়গা থেকে বোঝার চেষ্টা করেছেন। যেমন আদিম হাত। আদিম হাত হচ্ছে সেই সব মানুষের হাত যাদের আপাত বুড়ো আঙ্গুলের মাপ ছোট হবে, আপাত বুড়ো আঙ্গুলটি তুলনামূলক ছোট হবে। এই আদিম হাত হচ্ছে প্রচণ্ড পরিমাণে কর্মঠ মানুষের হাত, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, যারা সকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত বনে বাদারে কাজ করে বেরিয়েছেন বা কৃষিক্ষেত্রে কাজ করে বেরিয়েছেন, যারা তাদের এই হাতের ব্যবহার এত প্রবল মাত্রায় করেছেন যে জীবনের ব্যক্তিগত চাওয়া পাওয়া তাদের কাছে মূল বিষয়বস্তু হয়ে দাঁড়ায়নি। তাদের জীবনে কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকে না। তারা শুধুমাত্র উৎপাদনশীলতার কোনো কার্য প্রক্রিয়ার মধ্যে থাকেন এবং তাদের তুলনামূলকভাবে বৃদ্ধা আঙ্গুলটি ছোট হয়। এই ধরনের হাতের মানুষকে বলা হয় আদিম হাতযুক্ত মানুষ। দ্বিতীয় আরেক ধরনের হাতযুক্ত মানুষ থাকে যাদের হাতকে বলা হয় চৌকা হাত বা চারকোনা টাইপের হাত। এই যে চারকোনা ধরনের হাত, এদের আঙ্গুলের নখ যেটি সেটিও প্রায় চারকোনা হয় বলা হয়। তো এই যে মানুষ, এদের উৎপস্থিত স্থল বা হাতের যে ধরন, এদের হাতের তালু থেকে হাতের আঙ্গুলগুলো একটু নিচের দিকে থাকে। অর্থাৎ হাতের তালুর দিকে দেখলে মনে হবে যে হাতের তালু এবং আঙ্গুল সমান্তরাল নয়, বরং আঙ্গুলগুলো তালু থেকে কিছুটা নিচের দিকে চাপানো। এরা বলা হয় বস্তুবাদী শ্রেণীর মানুষ হয়। এদের কল্পনা শক্তি প্রচণ্ড পরিমাণে থাকে, কিন্তু তারা বস্তুবাদীর হয়। আরেক ধরনের হাত তৃতীয় শ্রেণীর হাতের ক্ষেত্রে বলা হয়, যেটাকে বলা হয় স্থূল হাত। অর্থাৎ এই স্থূল হাতের মানুষদের তালু হবে চওড়া এবং মাঝখানে ঢালু অংশ থাকে, অর্থাৎ হাতের তালুটি গর্তের মতো থাকে। এবং এই ধরনের মানুষের বলা হয় আধ্যাত্মিক চেতনা গভীর হয়। বলা হয় যে এই ধরনের মানুষের আধ্যাত্মিক চেতনা গভীর হয় এবং তারা তাদের জীবনের স্বাধীনতাকে মূল মন্ত্র হিসেবে গ্রহণ করে। আর দার্শনিক হাত, যারা দার্শনিক হাতের যে মানুষ, চতুর্থ শ্রেণীর হাত, তাদেরকে বলা হয় তাদের হাত হচ্ছে তুলনামূলকভাবে আঙুলগুলো একটু দীর্ঘ এবং আঙুলের যে প্যাটার্ন বা আঙুলের গার্ড, এই গার্ডগুলো হয় একটু শক্ত শক্ত এবং এরা
হাতের আঙ্গুলের যে আঙ্গুলের ডগা সেটি অনেকটা ডিম আকৃতির মতো হয়, অর্থাৎ আঙ্গুলের ডগাগুলো ডিম আকৃতির মতো হয়। এই ধরনের হাতের মানুষকে বলা হয় দার্শনিক হাতের মানুষ। এটি বলা হয়, এগুলো সবই কিন্তু এক ধরনের কুসংস্কার। কিন্তু তার বাইরে আমরা যেটি বুঝতে চাচ্ছি আজকে, যে এই কুসংস্কারগুলোর পেছনেও মানুষের চিন্তা ছিল, মানুষের ধারণা ছিল যে মানুষের হাতের প্যাটার্ন কেন আলাদা, মানুষের নখগুলো কেন আলাদা, এবং কোন শ্রেণী মানুষ কোন কাজ করলে তার হাতের ধরনটি কীরকম হয়। যেমন নখ, মানুষের বলা হয় মানুষের নখ 4 ধরনের হয়। নখ মানে যেখানে নর্মালি যেখানে নেল পলিশ পরা হয় সেই অংশটি, নারীদের দিয়ে উদাহরণ দিলাম। যে লম্বা নখ, লম্বা নখ যেটি হচ্ছে, লম্বা নখের মানুষেরা মজবুত শারীরিক গঠনের হয় না। যাদের নখ খুব লম্বা তাদের শারীরিক গঠন মজবুত হবে না। তারা যেটি হয় যে ফুসফুস বা হৃৎপিণ্ডের সমস্যায় নাকি তারা বেশি ভোগে, এটি বলা হয়। আরেক ধরনের মানুষ আছে যাদের নখ হচ্ছে চওড়া, চওড়া নখের মানুষেরা কর্মঠ এবং শ্রমিক শ্রেণীর হয়, এবং এই ধরনের মানুষের বাত বা চোখের সমস্যা বেশি হয় বলে বলে তারা, যে চওড়া নখের মানুষেরা শ্রমিক শ্রেণীর হবে, এবং যেহেতু তারা শ্রমিক শ্রেণীর প্রচণ্ড পরিমাণে কর্মঠ, সেহেতু তাদের বাত রোগ হয় এবং কাজ করতে করতে চোখের সমস্যা তৈরি হয়। ছোট নখ যারা, এরা যাদের নখের আকার ছোট, নেল পালিশ দেওয়া যে অংশটি, সেই অংশটি যাদের ছোট, বলা হয় এরা খুঁটিখাটি বিষয়ে দৃষ্টি রাখতে পারে এবং সূক্ষ্ম কাজ করতে পারে, এবং যেহেতু তারা সূক্ষ্ম কাজ করতে পারে সেহেতু তারা ভাবপ্রবণ হয়। বলা হয় যারা স্বর্ণকার, সূক্ষ্ম কাজ করে, যারা গহনা তৈরি করে বা যারা সেলাই ফুরাই দক্ষ হয়, তাদের অধিকাংশের নখ ছোট আকৃতির হয়, অর্থাৎ তাদের আঙুল ছোট কাজ বা সূক্ষ্ম কাজের জন্য যথেষ্ট পরিমাণে সুগঠিত থাকে, এবং যাদের নখ ছোট থাকে। সরু নখ, সরু নখ হচ্ছে যে চাপা চিকন নখ, যে নখে আমরা নেল পলিশ দেই সেই অংশটা, বলা হয় এরা হচ্ছে আজীবন রুগ্ন শ্রেণীর মানুষ হয়। যাদের নখ এত সরু হয় তাদের হচ্ছে প্রচণ্ড পরিমাণে রুগ্নতা থাকে এবং মেজাজ তাদের খিটখিটে থাকে, তবে তারা ভালো বিতর্কিক হতে পারে যাদের সরু নখ হয়। এই ধরনের বক্তব্য দেওয়া হয় মানুষের হাতের ক্ষেত্রে। এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটি হচ্ছে যে মানুষ তার নিজের হাতের মধ্যে সমগ্র মহাবিশ্বকে ধরে নিয়ে আসার চেষ্টা করেছে। যখন এই বিজ্ঞান, অপবিজ্ঞান বিকশিত হয়েছে, অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজি বিকশিত হয়েছে, তখন অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি প্রায় সমপর্যায়ের দার্শনিক চিন্তা বা সমপর্যায়ের বিজ্ঞান চিন্তার কাছাকাছি ছিল। তখনকার অ্যাস্ট্রোনমি যতখানি বিস্তৃতি ছিল, সেই বিস্তৃতিটাই হাতের মধ্যে তুলে নিয়ে আসা হয়েছে। এবার যারা যারা এই মুহূর্তে শুনছেন, আমি তাদেরকে বলবো যে আপনি আপনার বা হাতটাকে এই মুহূর্তে আপনি সামনে নেবেন, কারণ বক্তব্য হচ্ছে যে হাত যদি আপনি কারোটা দেখতে চান, ডান হাত বা হাত দু হাত দিয়ে দেখা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে বা হাত দিয়ে সাধারণত হাত দেখা হয়, নারী পুরুষের জন্য আলাদা হাত আছে এই ব্যাপারটাও ঠিক না, এবং দু হাতের যে রেখা বা হাতের যে ক্ষেত্র, সেগুলো মিলিতভাবে একটা সিদ্ধান্তে আসতে হয় হস্তরেখা দেখার ক্ষেত্রে। তো আমরা নিজেরা নিজেদের হাত দেখতে পারি, দেখে বুঝে উঠতে পারি যে আপনার হাতের মধ্যে আসলে বিশেষত্ব কী আছে, বা সেই বিশেষত্বের জায়গা থেকে আপনি কিভাবে ভাগ হতে পারেন। এবং তারপরেও যেহেতু এটি একটি অডিও লাইভ, আপনাকে প্র্যাকটিক্যালি আপনার সামনে যদি হাত না রাখেন, তাহলে আমি এই মুহূর্তে যা বলবো সেটা হয়তো বুঝতে আপনাদের অসুবিধা হবে। প্রথমেই হাতকে মোটামুটিভাবে 7টি ক্ষেত্রে ভাগ করা হয়েছে। পুরো হাতের তালুকে 7টি ক্ষেত্রে ভাগ করা হয়েছে, এবং মজার কথা হচ্ছে যে এই 7টি ক্ষেত্রকে ভাগ করা হয়েছে তৎকালীন সময়ের মানুষের চিন্তার মহাকাশ বিদ্যার সাথে সংযুক্ত করে। মহাকাশবিদ্যার সাথে সংযুক্ত করে হাতকে 7টি ক্ষেত্রে ভাগ করা হয়েছে। প্রথম ক্ষেত্রের কথা যদি বলি, সেটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। মজার কথা হচ্ছে যে এখানে একটা গ্রহণ নাম চলে আসলো, বৃহস্পতি ক্ষেত্র। এই বৃহস্পতি ক্ষেত্রটি কোনটি? আপনার যে ইন্ডেক্স ফিঙ্গার, অর্থাৎ যেটি দিয়ে আপনি দিক নির্দেশনা দেন, সেই ফিঙ্গার, আপনি আপনার বা হাতের ইন্ডেক্স ফিঙ্গারের নিচে যে অংশ, সংযোগস্থল, আঙ্গুলের সাথে আপনার তালুর যে সংযোগস্থলের জায়গা, সেই জায়গাটিকেই হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র বলা হয়। অর্থাৎ এই জায়গাটি কেমন হবে? এই ক্ষেত্র জায়গাটি যদি উঁচু হয়, তাহলে আপনি অন্যের উপর প্রভাব বিস্তারকারী হবেন। সাধারণত 10 জনের একজনের এই বৃহস্পতির ক্ষেত্রটি উঁচু থাকে, এবং বলা হয় যাদের এই ক্ষেত্রটি নিচু থাকে, উঁচু থাকে না, নিচু থাকে, তা এবং দাগ দাগ থাকে বা জালযুক্ত থাকে, তাদের জীবনে দুঃখ দুর্দশা সবসময় নিত্যসঙ্গী হিসাবে থাকে। তার মানে
ইন্ডেক্স ফিঙ্গারের নিচের যে অংশ সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহের ক্ষেত্র হিসাবে আমাদের পূর্বপুরুষেরা অ্যাস্ট্রোনমি যে বিদ্যা বা জ্ঞান, সেই জ্ঞানকে এই অ্যাস্ট্রোলজির মধ্যে বা হস্তরেখার মধ্যে সংযুক্ত করেছেন। বৃহস্পতির পরের যে আঙ্গুল, যেটাকে আমরা ফাক ফিঙ্গার বলতে পারি, সেই ফাক ফিঙ্গারের নিচের অর্থাৎ আঙ্গুলের সাথে তালুর যে সংযোগস্থলের জায়গা, সেটিকে বলা হচ্ছে শনির ক্ষেত্র। এখানেও কিন্তু একটা গ্রহের নাম চলে আসছে, যে শনি, শনির ক্ষেত্র। এই ক্ষেত্রটি কেমন, অর্থাৎ এই জায়গাটি উঁচু না নিচু, তার উপরে ভিত্তি করে নির্ভর করে যে কে কার কি কেমন ভাগ্য হবে। আপনার এই শনির ক্ষেত্র অর্থাৎ এই ফাক ফিঙ্গারের নিচের এই অংশটি, যার সাথে হাতের তালুর সাথে সংযুক্ত হচ্ছে, এটি যদি উঁচু হয়, তার মানে আপনি ভাগ্যবান, জ্ঞানী এবং ধনী হবেন। অর্থাৎ কারো যদি এই অংশটি উঁচু হয়, তাহলে বলা হয় যে সে ভাগ্যবান হবে, ধনী হবে এবং জ্ঞানী হবে। কিন্তু কারো যদি এই অংশটি উঁচু না হয় এবং নিচু হয়, তাহলে সে অত ভাগ্যবান হবে না, জ্ঞানী হবে না, অত ধনী হবে না। এক্ষেত্রে আমার ক্ষেত্রে এটি নিচু। এই মুহূর্তে আমি আমার হাত দেখছি, বা হাতের এটি নিচু, তার মানে আমি ভাগ্যবান না, ধনীও আমি না, এটা ঠিক আছে, কিন্তু জ্ঞানী আমি না, এটি মিলছে না আমার সাথে। আমার মনে হয় যে আমি যথেষ্ট পরিমাণে জ্ঞানী। তো যাই হোক, কিন্তু আবার এটাও বলছে যে এই ক্ষেত্রের জায়গা যাদের উঁচু হবে, তারা তুলনামূলকভাবে বেশি ধর্মপ্রবণ হবে। এবং যাদের নিচু হবে, এই অংশটি যাদের নিচু হবে, তারা গাম্ভীর্যতা প্রবণ এবং বিষণ্ণতা প্রবণ হবেন। আমি গাম্ভীর্যতা প্রবণ, ঠিক আছে, এটা আমার সাথে মিলল, কিন্তু আমি বিষণ্ণতা প্রবণ, এটা হয়তো মিলল না। এক্ষেত্রে অন্য হাতের অর্থাৎ ডান হাতেরও এই দুটো, এই ক্ষেত্রটি দেখতে হবে, শনির ক্ষেত্র দেখার পরে বোঝা যাবে শেষ পর্যন্ত কি অবস্থায় আসে। তাহলে আমরা দেখলাম যে হাতের তালুর মধ্যে দুটো গ্রহের আমরা স্থান পেয়ে গেলাম, একটি হচ্ছে বৃহস্পতি, একটি হচ্ছে শনি। তারপরে যে আঙ্গুল, যেটাকে আমরা রিং ফিঙ্গার বলি, সেই রিং ফিঙ্গারের নিচের অংশ, তালুর সাথে সংযুক্ত যে অংশ, সেটিকে বলা হচ্ছে রবির ক্ষেত্র। রবি মানে সূর্য, এটা আপনারা সবাই জানেন। এই ক্ষেত্রটাকে বলা হচ্ছে রবির ক্ষেত্র। তার মানে রবি সূর্যটাকেও নক্ষত্র হিসেবে দেখা হয়নি, রবি সূর্যটাকেও গ্রহ হিসেবে দেখা হয়েছে। বৃহস্পতি যেমন গ্রহ, শনি তেমন গ্রহ, রবিও সেখানে একটি গ্রহ। এবং প্রাচীন সকল ধর্মগ্রন্থে, প্রাচীন শত শাস্ত্র গ্রন্থে এই চন্দ্র এবং সূর্যকে কিন্তু উপগ্রহ বা নক্ষত্র হিসাবে ট্রিট করা হয়নি, ট্রিট করা হয়েছে হচ্ছে গ্রহ হিসাবে। যাই হোক, আমরা যেটি বলছিলাম, যেটি হচ্ছে আপনার রিং ফিঙ্গার, রিং ফিঙ্গারের আঙ্গুলের সংযোগস্থলের সাথে হাতের যে অংশ, সেই অংশটিকে বলা হচ্ছে রবির ক্ষেত্র। এই রবির ক্ষেত্র যদি উঁচু হয়, তাহলে আপনি মিশুক হবেন, মিশুক হবেন এবং অন্যের সাথে আপনি সহজে মানিয়ে চলার সক্ষমতা লাভ করবেন। এবং যেহেতু আপনি অন্যের সাথে মানিয়ে চলার সক্ষমতা লাভ করবেন, সেহেতু আপনার সম্মান বাড়বে, আপনার প্রতিভা বাড়বে, আপনার ব্যবসা শিল্পগুণ বেশি হবে, এবং তার কারণে আপনি তুলনামূলকভাবে উদার হবেন। তবে বেশি উঁচু যদি হয়, অর্থাৎ বলা হয় রবির ক্ষেত্র যদি বেশি উঁচু হয়, তাহলে যেহেতু এই ক্ষেত্রটি গরম, সূর্যের ক্ষেত্র, রবির ক্ষেত্র মানে সূর্যের ক্ষেত্র, এই ক্ষেত্রটি গরম, সেহেতু আপনার মস্তিষ্কের রোগ দেখা দিবে বা আপনার দাম্ভিকতার প্রকাশ পাবে। এটি হচ্ছে হস্তরেখাবিদরা বলেন। তার পরবর্তীতে যে আমরা আঙ্গুলটা পাবো, যেটি সবচেয়ে ছোট আঙ্গুল, সে বুঝতেই পারছেন আমরা ধারাবাহিকভাবে আঙ্গুলে আসছি। এই ছোট আঙ্গুলের যে নিচের হাতের সংযোগস্থল, সেই ক্ষেত্রটিকে আমরা বলবো হচ্ছে বুধের ক্ষেত্র। বুধ, বুধ গ্রহ, এখানেও একটি গ্রহ, অর্থাৎ অ্যাস্ট্রোনমির একটি গ্রহ অ্যাস্ট্রোলজির মধ্যে প্রবেশ করানো হয়েছে, হাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে। এটিকে বলা হচ্ছে বুধ গ্রহের ক্ষেত্র। এই ক্ষেত্রটি যদি উঁচু হয়, তাহলে মেধাবী হয় মানুষ, সাহিত্যিক হয়, চিন্তাশীল হয় এবং বাকপটু হয়। আমার এই ক্ষেত্রটি উঁচুই, তার মানে আমি একটু বাকপটু। সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিতে, হস্তরেখাবিদ্যায় এটা কিছুটা মিলছে। এরা বলা হয় যে এই ক্ষেত্রে যাদের উঁচু, তারা ব্যবসা বাণিজ্য ভালো বোঝে। আমি ব্যবসা ভালো বুঝি, কিন্তু ব্যবসা ভালো করতে পারি না। এবং বলা হয় যে এই ক্ষেত্র যাদের উঁচু, অর্থাৎ ছোট আঙ্গুলের যে বুধের ক্ষেত্র, এই ক্ষেত্রটি যাদের উঁচু, এরা অভিনয় এবং লেখালেখিতে পারদর্শী হয়। আমার দুটো ক্ষেত্রে, হাতের ডান হাতের বুধের ক্ষেত্র এবং বাঁ হাতের বুধের ক্ষেত্র দুটোই উঁচু। তার মানে আমি অভিনয়ে পারদর্শী, এটা আমি স্বীকার করি, আমি অভিনয়ে পারদর্শী। ব্যবসা বাণিজ্য আমি বুঝি কিন্তু করতে পারি না।
আর লেখালেখিতে পারদর্শী, হ্যাঁ আমি লেখালেখিতে পারদর্শী, এ বিষয়েও বলা যেতে পারে। তার মানে হচ্ছে যে আহ, হস্তরেখা বিদ্যার ক্ষেত্রে হাত দেখে বোঝা যেতে পারে যে কেমন, সেই হিসাবে এখানে হয়তো কিছুটা মিলল। তা আমরা মোটামুটি 4টি গ্রহ পেয়ে গেছি: বৃহস্পতি, শনি, রবি এবং বুধ। যদিও রবি নক্ষত্র, তারপরেও আমাদের এই জ্যোতিষশাস্ত্রের হিসাবে রবিকে গ্রহ হিসেবেই দেখা হবে। এরপর আমরা চন্দ্রের ক্ষেত্রে চলে আসব। চন্দ্রের ক্ষেত্র অর্থাৎ পৃথিবী থেকে সবচেয়ে নিকটবর্তী দৃশ্যমান প্রিয় জিনিস যেটি, সেটি হচ্ছে চাঁদ। সেই চাঁদের ক্ষেত্রের জন্য একটা বড় জায়গা দরকার, এবং সেটি কোথায়? সেটি হচ্ছে যে আপনি এর আগে বুধের যে ক্ষেত্র, অর্থাৎ ছোট আঙ্গুলের যে ক্ষেত্র, যে ছোট আঙ্গুলের একসাথে হাতের তালু যে সংযুক্ত স্থল, সেটি হলো বুধের ক্ষেত্র। সেই বুধের ক্ষেত্র থেকে যদি কবজির দিকে নিচের দিকে চলে আসেন, কবজির দিকে যদি চলে আসেন, তাহলে হাতের কবজির সামনে একটু উঁচু যে জায়গা, অর্থাৎ কবজির পাশের যে উঁচু জায়গা, সেটি হচ্ছে চন্দ্রের ক্ষেত্র। অর্থাৎ এই ক্ষেত্রটা হচ্ছে চাঁদের ক্ষেত্র। এবং এই ক্ষেত্র যাদের উঁচু বা পুরুষ্ট বলা হয়, তারা কল্পনা প্রবণ, এবং বেশি উঁচু হলে তারা খুবই আমোদে হয়, ভ্রমণ প্রিয় হয়। আবার এই এই চন্দ্রের ক্ষেত্রের বেশি উঁচু হওয়ার ক্ষেত্রে এটাও বলে যে তারা লম্পট হয় এবং তারা বেহিসাবি হওয়ার থাকে, বেহিসাবি হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই চন্দ্রের ক্ষেত্রে যদি বেশি পুরুষ্ট হয়, এরা তুলনামূলকভাবে বিলাসী হয়। লম্পট হতে গেলে আপনাকে বিলাসী হতে হবে, আপনি বিলাসী না হতে পারলে লম্পট হতে পারবেন না। আর বিলাসী আপনি তখনই হতে পারবেন যখন আপনি ভ্রমণ করতে পারবেন বিভিন্ন জায়গায়। আমোদে না হতে পারলে আপনার পক্ষে হয়তো বিলাসী হওয়া সম্ভব না। এই যে বৈশিষ্ট্যগুলো তৎকালীন সময়ের মানুষেরা চিন্তা করে একটা জায়গার উপরে বসিয়েছে, কেন বসিয়েছে, কি জন্য বসিয়েছে জানি না, তবে তারা মানব জীবনের বিভিন্ন সমস্যা, বিভিন্ন সময়কে ধরতে চেষ্টা করেছে, বুঝতে চেষ্টা করেছে। তারই ফলশ্রুতিতে এই অপবিজ্ঞানগুলো বিকশিত হয়েছে। কিন্তু তারপরেও সেই অপবিজ্ঞানের জায়গায় তারা কি করেছেন? তারা এখানে চন্দ্রকে সংযুক্ত করেছেন। এবার এই হাতের কবজির অপর পাশ, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের নিচে কবজির যে সাথে উঁচু যে অংশ, সেই অংশটিকে বলা হচ্ছে শুক্রের ক্ষেত্র, অর্থাৎ শুক্র গ্রহের ক্ষেত্র। বুড়ো আঙ্গুলের থেকে নিচে নেমে কবজির সাথে সংযুক্ত উঁচু যে ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্রের বিপরীত যে অংশ সেটি। এই অংশ যদি উঁচু এবং প্রশস্ত হয়, তাহলে সেই মানুষ ভালো আহার বিহার করতে পারে এবং তার ভালো যৌন ক্ষমতা থাকে, অর্থাৎ মৈথুন ক্ষমতা তার বেশি নির্দেশ করে। এবং এই অংশ যদি ভালো হয়, সুষ্ঠু হয়, এর মধ্যে যদি জাল জাল কাটা কাটা না থাকে, যদি বেশি দাগ না থাকে, যদি তিল না থাকে, তাহলে এরা ভালো সুরকার হয়, চিত্রকর হয় এবং গায়ক হওয়ার প্রবণতা বেশি থাকে। এই অংশটাকে বলা হয় শুক্রের ক্ষেত্র। তাহলে মজার কথা হচ্ছে যে আমরা হাতের মধ্যে এ পর্যন্ত প্রায় 6টি ক্ষেত্র পেয়ে গেলাম, 6টি গ্রহ পেয়ে গেলাম: বৃহস্পতি, শনি, রবি, বুধ, চন্দ্র এবং শুক্র। বাদ থাকলো কি? তৎকালীন সময়ে আমাদের পূর্বপুরুষেরা যখন আকাশে তাকিয়েছে, তারা পৃথিবীকে কিন্তু কাউন্ট করেনি। অধিকাংশ ক্ষেত্রেই সাত আসমানের যে ধারণা, ভালো করে বুঝে রাখবেন, সাত আসমানের যে ধারণা, 7 দিনের যে ধারণা, এই যে 7 স্তরের যে ধারণা, এই 7 আসমানের ধারণা, 7 দিনের ধারণা হচ্ছে পৃথিবীতে থেকে অবজার্ভ করা মানুষের দৃষ্টিভঙ্গিতে 7 আসমান, পৃথিবী থেকে অবজার্ভ করা মানুষের দৃষ্টিভঙ্গিতে 7 দিন। এই 7 দিন নিমিত্ত হয়েছে মানুষ আকাশে সকল নক্ষত্রকে স্থির দেখেছে, শুধুমাত্র গতিশীল যাদেরকে দেখেছে সেই সব নক্ষত্র, যদিও সেগুলো হচ্ছে গ্রহ, সেই গ্রহ এবং দৃশ্যমান অবস্থায় আমরা বড় আকারের দুটো জিনিসকে ঘূর্ণায়মান দেখতে পাই, একটা হচ্ছে সূর্য, আরেকটি হচ্ছে চন্দ্র। এই 7টি বিষয়কেই মানুষ 7টি স্তর হিসেবে চিন্তা করেছে, এবং সেই 7টি স্তরের সাথে 7 আসমানের ধারণা আসছে। সেই 7টি স্তরের সাথে চলে এসছে হচ্ছে 7 দিনের ধারণা। এবং এই যে তৎকালীন সময় মানুষের দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে সে যেহেতু পৃথিবী থেকে অবজার্ভ করেছে, যার জন্য এই 7 আসমানের ধারণায় পৃথিবী নাই। এই যে গ্রহ নক্ষত্রের হাতের তালুতে আমরা যে গ্রহ নক্ষত্রের অবস্থানগুলো দেখছি, মজার ব্যাপার, এখানে আপনি পৃথিবী পাবেন না, পৃথিবী পাবেন না। কারণ তৎকালীন সময়ের মানুষেরা আকাশের দিকে তাকিয়ে যা কিছু ঘূর্ণায়মান দেখেছে, তার সংখ্যা ছিল 7টি। চন্দ্রকে ঘূর্ণায়মান দেখেছে, সূর্যকে ঘূর্ণায়মান দেখেছে খালি চোখে, বুধকে ঘূর্ণায়মান দেখেছে, শনিকে ঘূর্ণায়মান দেখেছে, বৃহস্পতিকে ঘূর্ণায়মান দেখেছে, আর শেষ পর্যন্ত ঘূর্ণায়মান দেখেছে হচ্ছে মঙ্গলকে।
তো হাতের মধ্যে মঙ্গল থাকতে হবে। আমরা বাকি সবগুলো খুঁজে পেয়েছি, মঙ্গল খুঁজে পাইনি। মঙ্গল হচ্ছে হাতের মাঝখানের ঠিক অংশ, অর্থাৎ হাতের তালুর মাঝখানের যে অংশ সেটি হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। মঙ্গলের ক্ষেত্রকে আবার 3 ভাগে ভাগ করা হয়। বৃদ্ধাঙ্গুলির পাশের যে অংশটুকু, অর্থাৎ হাতের মাঝখানটা আপনি ধরে নিলেন, বৃদ্ধাঙ্গুলের পাশের যে অংশটিকে সেটাকে বলা হয় প্রথম মঙ্গল। মাঝখানের যে তালুর মিডিল পোর্শন সেটা বলা হয় সমতল মঙ্গল। আর চন্দ্রের ক্ষেত্র থেকে উপরে এবং বুধের ক্ষেত্র থেকে নিচে, অর্থাৎ হাতের মাঝখানের যে অংশ সেই অংশটিকে বলা হয় দ্বিতীয় মঙ্গল, সেটি হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। তো বলা হয় যে এই যে মঙ্গলের ক্ষেত্রের মাঝের তালুটু, এইটা সমতল মঙ্গল। মঙ্গলের ক্ষেত্র যদি উঁচু হয়, অর্থাৎ তালু যদি খুব নিচু না হয়ে উঁচু হয়, তাহলে সে তেজস্বী হবে, তার সাহসিকতা বেশি হবে এবং সে অন্যের আদেশ মানবে না। সে সে নিজের চিন্তায় চলবে এবং নিজের কাজের সমালোচনা সে সহ্য করতে পারবে না, কারণ এরা প্রচণ্ড পরিমাণে স্বাধীন চেতা হবে। তো মোটামুটি আমরা এতক্ষণের আলোচনায় যেটি বুঝতে পারলাম যে আমাদের পূর্বপুরুষেরা কেন সাতের ধারণা পেয়েছে, কোথা থেকে সাতের ধারণা এসছে, সাত আসমানের ধারণা কোথা থেকে এসছে। সেগুলো এসছে দৃশ্যমান গ্রহ বা নক্ষত্রের ঘূর্ণায়মান অবস্থা চিহ্নিত করার জায়গা থেকে। যদি তৎকালীন সময়ের মানুষেরা আরও নতুন কোনো গ্রহ দেখতে পারত, তাহলে হয়তো এই সংখ্যাটি 7 না হয়ে 8 হতো। তাহলে হয়তো সপ্তাহের দিন 7 দিন না হয়ে 8 দিন হতো। তাহলে হয়তো 7 আসমান না হয়ে 8 আসমান হতো। সবই আমাদের পূর্বতন মানুষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে পরবর্তী প্রজন্মের মানুষেরা ধীরে ধীরে বিজ্ঞানকে সংহত করেছে এবং অপবিজ্ঞানকেও সংহত করেছে। সেরকম একটি অপবিজ্ঞান হচ্ছে হস্তরেখাবিদ্যা। হস্তরেখাবিদ্যার আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে হাতের রেখা। এখন মোটামুটি আমরা হাতের যে ক্ষেত্র সেই ক্ষেত্র সম্পর্কে বললাম, এবার আমরা হাতের রেখা বুঝে চেষ্টা করব হচ্ছে যে আজকের এই আলোচনাটা শেষ করে দেওয়ার। কারণ আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা আমাদের ক্ষুদ্র চিন্তাকে কিভাবে একটি ছোট্ট ক্ষেত্রের মধ্যে প্রবেশ করিয়ে জীবনকে বোঝার চেষ্টা করেছি। এটি পজিটিভ না নেগেটিভ সে আলোচনা পরে, কিন্তু এর মধ্যে থেকে পৃথিবীর ইতিহাসের সকল সিক্রেট বোঝা যায়, ধর্মতত্ত্বের ইতিহাসের সকল সিক্রেট বোঝা যায়। কোথা থেকে কি আসলো, কেন আসলো, সেগুলোর অনেক হিন্টস এই অপবিজ্ঞানের মধ্যেও থেকে গেছে। সেই অপবিজ্ঞানকে যদি আপনি বুঝে উঠতে পারেন, তাহলে অনেক মায়ার জগৎ থেকে বের হয়ে গিয়ে প্রকৃত বাস্তবতাও আপনি বুঝে উঠতে পারবেন। হাতের রেখা, নর্মালি হাতের গুরুত্বপূর্ণ যে রেখা, সেই রেখার মধ্যে আয়ু রেখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ রেখা। আয়ু রেখাটা কোথায় হয়? আয়ু রেখা হয় হচ্ছে বৃহস্পতির যে ক্ষেত্র, বৃহস্পতির ক্ষেত্র আপনার এতক্ষণে বুঝে গেছেন, না হলে পরবর্তীতে শুনে শুনে বুঝে যাবেন। বৃহস্পতির ক্ষেত্র থেকে বের হয় এই আয়ু রেখাটি, মানে বৃহস্পতির ক্ষেত্রের নিচ থেকে বের হয়ে বুড়ো আঙ্গুলকে ঘিরে কবজি পর্যন্ত চলে আসে, অর্থাৎ কবজির মাঝ বরাবর পর্যন্ত চলে আসে। অর্থাৎ হচ্ছে আমরা এর আগে যে বলেছি চন্দ্রের ক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্রের মাঝখান পর্যন্ত এইটি অর্ধবৃত্তাকার রেখা হিসেবে চলে আসে। এটি যদি অখণ্ড থাকে, লম্বা থাকে, তাহলে দীর্ঘ আয়ু নির্দেশ করে। এটি যদি মাঝখানে কাটা থাকে বা অখণ্ড না থাকে, তাহলে এটি আপনার অকাল মৃত্যু, রোগ ভোগ, অপুষ্টতা, এই রেখাটা যদি অপুষ্ট থাকে তাহলে আপনি অপুষ্টতায় ভুগবেন। এটি যদি পরিপূর্ণ না থাকে তাহলে আপনার অকাল মৃত্যু যোগ আছে। এটি যদি কাটা কাটা থাকে বা এর উপরে ছোট 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 দাগ থাকে, তাহলে সেটি রোগ ভোগ নির্দেশ করে। এটি হচ্ছে হাতের একটি গুরুত্বপূর্ণ রেখার একটি রেখা, আয়ু রেখা। এরপরে বলা হয় শিরোরেখা। শিরোরেখাটি কোথায় হয়? শনির ক্ষেত্র। শনির ক্ষেত্র বুঝে গেছেন কোনটি এতক্ষণে আপনারা। শনির ক্ষেত্র থেকে এই রেখাটি উৎপত্তি হবে। উৎপত্তি হয়ে সেটি সরাসরি একেবারে মধ্য মঙ্গল দিয়ে, অর্থাৎ সমতল মঙ্গল, মঙ্গলের সমতল মঙ্গল হচ্ছে হাতের তালুর ঠিক মাঝখানটা, সেই সমতল মঙ্গল দিয়ে সেটি সরাসরি চন্দ্রের দিকে, অর্থাৎ চন্দ্রের যে ক্ষেত্র সেই চন্দ্রের ক্ষেত্রে বরাবর চলে আসবে। এই রেখা যদি স্পষ্ট হয়, তাহলে সেই মানে মানুষের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বেশি হয়, অর্থপ্রাপ্তি বেশি হয়, বিপরীত লিঙ্গের সঙ্গের প্রাপ্তির যোগ বেশি থাকে, শিরোরেখা যেটি বলে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রেখা হিসাবে আমরা বলি যেটি বলা হয় হৃদয় রেখা। হৃদয় রেখাটা হচ্ছে হাতের উপরের দিকের রেখা, অর্থাৎ বৃহস্পতির যে ক্ষেত্র সেই ক্ষেত্রে থেকে এটি কি হবে, তৈরি হবে, ক্ষেত্রের নিচ থেকে তৈরি হবে, অর্থাৎ বৃহস্পতি এবং শনির ঠিক মাঝামাঝি নিচ জায়গা থেকে এটি তৈরি হবে এবং এটি ধীরে ধীরে একেবারে কনে আঙ্গুলের গোড়া পর্যন্ত চলে আসবে,
অর্থাৎ সরাসরি এর আগে আমরা বলেছি কনের আঙ্গুলের যে ক্ষেত্র, আপনারা তো এতক্ষণে বুঝেই গেছেন যে কনের আঙ্গুলের ক্ষেত্র হচ্ছে বুধের ক্ষেত্র, অর্থাৎ বৃহস্পতি এবং শনির ক্ষেত্রের থেকে তৈরি হয়ে সরাসরি কনে আঙ্গুলের যে বুধের ক্ষেত্র সে পর্যন্ত একটা রেখা চলে আসবে, সেটাকে বলা হয় হৃদয় রেখা। এই হৃদয় রেখা নির্ভর করে হচ্ছে আপনার হৃদয় প্রবৃত্তি, হৃদয় প্রবৃত্তি এবং আপনার কি বলবো বলেন, এগুলো সব ননসেন্স জিনিস। তো যাই হোক, হৃদয় প্রবৃত্তি, প্রেমাবেগ এবং আপনার প্রেমমগ্নতা নির্ভর করে। এই রেখা যদি অখণ্ড হয়, এই রেখা যদি পুরুষ্ট হয়, শক্তিশালী হয়, তাহলে আপনার প্রেমাবেগ এবং প্রেমাবেগ বেশি। এবং এই রেখা যদি পরিপূর্ণ হয়, তাহলে অন্য রাশির জাতিকা বা অন্য রাশির জাতকরা আপনার প্রতি দ্রুত প্রেমে পড়বে। এবং এটি যদি ভাঙা থাকে, তাহলে আপনার জীবনের হৃদয়ের ভঙ্গন, প্রেমহীনতা, ছ্যাঁকা খাওয়া, একাধিক সম্পর্ক ভেঙে যাওয়ার যে বিষয়, সেটি নির্ভর করবে বা বোঝাবে হৃদয় রেখা দিয়ে। হাতের আর দুটি রেখা গুরুত্বপূর্ণ। মোটামুটি হাতের রেখার ক্ষেত্রে 5টি রেখা বলা হয়: আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা এবং বিবাহ রেখা। মজার কথা হচ্ছে ভাগ্য রেখা হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালি নিজে তৈরি হওয়া রেখা। এই ভাগ্য রেখা সবার হাতে থাকে না। মজার কথা হচ্ছে যে ভাগ্যরেখা সবার হাতে থাকে না। এই রেখাটা থাকে হচ্ছে, বা ভাগ্যরেখা তৈরি হয় হচ্ছে, আপনি যেটাকে আমরা মঙ্গলের সমতল ক্ষেত্র বলছি, সেই মঙ্গলের সমতল ক্ষেত্রের মধ্যে একটি নতুন রেখা, যেটি ঊর্ধ্বগামী একটি রেখা তৈরি হয়। কারো কারো হাতে এই রেখা থাকে, কারো কারো হাতে এই রেখা থাকে না। যার হাতে এই রেখা থাকে সে ভাগ্যবান হয়, সে বিশেষ মানুষ হয়। চতুর্মাত্রিকভাবে তার যে যেটিকে চতুর্মাত্রিকভাবে তার ভাগ্যপ্রাপ্তি ভালো হয়। কিন্তু যার থাকে না, তার ভাগ্য থাকে না তা না, অ্যাজ অ্যাভারেজ ভাগ্যে নিয়ে সে জন্মগ্রহণ করে, তার বিশেষ কোনো ভাগ্যবান সে না, যার জন্য ভাগ্যরেখা থাকে না বলা হয়। এর বাইরে আরেকটি রেখা হচ্ছে খুবই ছোট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয়, সেটা হচ্ছে বিবাহ রেখা। বিবাহ রেখাটা হচ্ছে কোথায় থাকে? বিবাহ রেখা হচ্ছে যে বুধের যে ক্ষেত্র, বুধের ক্ষেত্র অর্থাৎ কনে আঙ্গুলের নিচে যে উঁচু জায়গা, সেইটা হলো বুধের ক্ষেত্র। সেই বুধের ক্ষেত্রের পাশে অর্থাৎ হাতের একেবারে সাইড বরাবর যে ক্ষেত্র, সেখানে ছোট আকারের একটি ছোট্ট রেখা থাকে, যেটাকে বলা হয় বিবাহ রেখা। এখন এখানে বলা হয় যে যদি একাধিক রেখা থাকে, তাহলে আপনার একাধিক বিবাহ যোগ আছে, অর্থাৎ আপনার জীবনে একাধিক বিবাহ হতে পারে, এরকম বিবাহ যোগ আছে। যদি বিবাহ ক্ষেত্রতে কোনো রেখা না থাকে, তাহলে আপনার ক্ষেত্রে যেটি হতে পারে যে আপনার জীবনে বিবাহই নাই, সেটিও হতে পারে, এভাবে এটি বলা হয়। তো মোটামুটি আমরা আলোচনা করলাম যে হাতের মোটামুটি যে রেখা, সেই রেখাগুলোর কি কাজ বা কোনটা কোন জায়গায় থাকে, হাতের যে ক্ষেত্র সেটি কোনটা কোন জায়গায় থাকে, হাতের যে ধরন বা হাতের স্পর্শের যে অনুভূতির ক্ষেত্রে হাতকে কিভাবে ভাগ করা হয়। এতক্ষণের আলোচনায় মোটামুটি এটা বোঝা গেল যে আমাদের পূর্বপুরুষেরা হাতের মধ্যে আমাদের ভবিষ্যৎকে ধরে নেওয়ার চিন্তা করেছে। মানুষের হাতের যে গঠনগত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে আলাদা আলাদা করে মানুষের চরিত্র চিত্রায়ন করার চেষ্টা করেছে এবং সেই চরিত্রগুলোকে হাতের রেখার সাথে সংযুক্তি করার চেষ্টা করেছে, এবং সবই অপবিজ্ঞান। এই যে আমি বললাম, এটি আপনাদের জন্য, আপনাদের শেখানোর পেছনে একটা বড় কারণ যে আপনারা যারা টিনেজ বয়সের আছেন বা যারা একটু আগ্রহিত আছেন, যারা অপরজনের হাত ধরতে চান স্পর্শ করার জন্য, প্রেমিকার হাত বা প্রেমিকার হাত ধরতেই চান, তারা হয়তো এই অপবিজ্ঞানের চর্চা করতে পারেন। কিন্তু প্রথমেই মনে রাখতে হবে এর মধ্যে প্রকৃতপক্ষে কোনো বাস্তবতার বিন্দুমাত্র ছোঁয়া নেই। কিন্তু এই অপবিজ্ঞানের মধ্যে একটা বড় হিন্স আছে। সেই হিন্সটা হচ্ছে আমাদের পূর্বপুরুষেরা কেন সব কিছুকে 7 ভাগে ভাগ করেছে, এবং তারা যা বুঝেছে সেই 7টি জিনিসকে হাতের মধ্যে স্থান দেওয়ার চেষ্টা করেছে, যে হাতের মধ্যেই আছে সমস্ত মহাজগৎ। সেই মহাজগৎ বৃহস্পতি, শনি, রবি, বুধ, চন্দ্র, শুক্র এবং মঙ্গলে সীমাবদ্ধ। এবং এই 7 চক্রে পৃথিবীর অনেক ধর্মমত বাধা পড়ে গেছে। এই 7 চক্রে পৃথিবীর অনেক গল্পগাথা বাধা পড়ে গেছে। এই 7 চক্রে পৃথিবীর অনেক 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 মায়ার জাল বোনা হয়ে গেছে, যে মায়ার মিথ্যা জালগুলোকে আপনি সত্য হিসেবে ভাবেন, কিন্তু আপনি
হাত দেখার হস্তরেখাবিদ্যাকে হয়তো অপবিজ্ঞান হিসেবে ভাবেন, মিথ্যা হিসেবে ভাবেন, কিন্তু সেই অপবিজ্ঞানের মধ্যে আপনার সত্য ভাবা জিনিসগুলো যে মিথ্যা তারও প্রমাণ আছে, সেটি হয়তো কখনোই গভীরভাবে চিন্তা করে দেখেন না। যদি দেখেন তাহলে দেখবেন আপনার চিন্তা জগতের নিচের যে মাটি, আপনার ধর্মতত্ত্বের চিন্তা জগতের নিচের যে মাটি, সেগুলো ঝুরঝুর করে ভেঙে যাবে। আপনি সেই মাটিতে কখনোই কোনো শক্ত ঘর নির্মাণ করে দাঁড়াতে পারবেন না। আজকে এটুকু বলে শেষ করছি। অসুস্থতার মধ্যে দিয়েও এই লাইভটি করলাম। সবাই ভালো থাকবেন। সবার জন্য একরাশ শুভকামনা। মানবিক থাকবেন, পরস্পরের হাত ধরে থাকবেন, নিকটবর্তী থাকবেন, এই কামনা করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবার জন্য একরাশ ভালোবাসা।